প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের বাংলালিংক ডিজিটাল ওয়ার্ল্ডে। সপ্তাহ যেতে লাগে 7 দিন, আর এই 7 দিনে আমি অপেক্ষা করি আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে। আমাদের চারপাশে কত প্রযুক্তি, তার কতটুকুই বা আমরা জানি বা কতটুকুই বা আমরা ব্যবহার করি। আর তাই তো প্রতি পর্বে নতুন নতুন প্রযুক্তির খবর নিয়ে আসি, আর আসি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা নিয়ে। সাথে থাকে টেকনোলজির খবর আর টেকনিক্যাল টিপস এবং টিক্স তো আছেই। আজকের মূল প্রতিবেদনে আছে প্রযুক্তি কিভাবে আমাদের দৈনন্দিন জীবন এবং আচরণ বদলে দিচ্ছে। যদি আমি কথাটা এভাবে বলি, আমাদের অনেকেরই বাসায় এখন রকেটের একটা অংশ আছে, বা আমাদের হাতে আছে সাবমেরিনের প্রযুক্তি। কি বিশ্বাস হচ্ছে না? চলুন দেখি মূল প্রতিবেদন। প্রযুক্তি সবসময়ই মানুষের জীবনকে সহজ করেছে। এমন এক সময় ছিল যখন ঢাকা থেকে চট্টগ্রাম যেতে 2 দিন সময় লাগত, আর এখন ঢাকা থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগে 18 ঘন্টা। এখন মহাশূন্যযানের প্রযুক্তিকে অবলীলায় ব্যবহার করি খাবার গরম করতে। মাইক্রোওয়েভ ওভেন প্রথম তৈরি করা হয়েছিল মহাশূন্যচারীদের খাবার গরম করার জন্য। গভীর সমুদ্রে ডুবুরিদের জন্য তৈরি করা হয়েছিল ওয়াটারপ্রুফ ঘড়ি, যা এখন সর্বত্র পাওয়া যায়। ডিজিটাল ঘড়িও তৈরি করা হয়েছিল মহাশূন্যযানের প্রয়োজনেই। একটা সময় ছিল যখন এক জায়গা থেকে অন্য জায়গায় খবর পৌঁছাতে হলে টেলিগ্রাম ছাড়া কোনো উপায় ছিল না। অফিসের হিসাব, নানা রকম বিল, বাস, ট্রেন, এরোপ্লেনের টিকিট সবই লেখা হতো হাতে। এখন ব্যবহৃত হচ্ছে কম্পিউটার। বাংলাদেশে 8 কোটিরও বেশি ভোটারের নাম ঠিকানা আগে লেখা হতো হাতে, এখন সবই আছে একটি ডেটাবেজে। প্রযুক্তি আমাদের জীবনকে শুধু সহজই করেনি, দ্রুতও করে দিয়েছে। মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম হিসাবে নয়, টাকা পয়সা লেনদেন, স্বাস্থ্যসেবা, ইন্টারনেট এবং বিনোদনের চাহিদাও পূরণ করছে। কখনো কখনো প্রযুক্তির বিপুল ব্যবহার আমাদের অসুবিধাতেও ফেলে, যেমন ঢাকার মতো বৃহত্তর নগরীতে অত্যধিক যানবাহনের ব্যবহার তৈরি করছে যানজট। প্রযুক্তি আমাদের জীবনের দৈর্ঘ্যকেও বাড়িয়ে দিয়েছে। স্বাস্থ্যসেবায় নানা ধরনের যন্ত্র ও প্রযুক্তি প্রতিনিয়তই ব্যবহৃত হচ্ছে। প্রযুক্তির কারণে কায়িক শ্রম কমে যাওয়ায় নাগরিক জীবনে দেখা দিয়েছে নতুন অসুখ, যার নাম অবেসিটি বা স্থূলতা। আবার এই সমস্যা সমাধানে প্রযুক্তিই এগিয়ে এসেছে। তৈরি হয়েছে নানা রকম ব্যায়ামের উপকরণ, যার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। খাদ্য প্রযুক্তির উন্নয়নের কারণে নানা রকম হিমায়িত খাবার এবং ফলের রস এখন সারা বছরই পাওয়া যায়। শোনা যায় স্পেনের রানী ইজাবেলা জীবনে মাত্র 3 বার শ্যাম্পু ব্যবহার করেছিলেন, আর এখন কে না শ্যাম্পু ব্যবহার করে। একসময় যা ছিল কেবল রাজা মহারাজদের দখলে, আজ প্রযুক্তি তাকেই পৌঁছে দিয়েছে সাধারণ মানুষের হাতে। টেক গল্পের আজকের অতিথি বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক, এবং সেই সাথে তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদকও। কথা বলবো মুনির হাসানের সাথে। স্বাগতম আপনাকে বাংলালিংক ডিজিটাল ওয়ার্ল্ডে। আমার প্রথম প্রশ্ন যেটা, এই যে সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলছে, 1.5 বছর তো প্রায় পার হয়ে গেল, তো সেই দিক থেকে বিবেচনা করে যে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং সেটার রেজাল্টটা কতটুকু পেয়েছেন? ঠিক 1.5 বছরের মাথায় কিন্তু এটা মাপা যাবে না। তবে আমি একটা বিষয় বলি, এটা হচ্ছে একটা লম্বা যাত্রা। আমি সেটাই বলছিলাম যে সেই পার্সপেক্টিভে, মানে আমি এইভাবে প্রশ্নটা আমি ফেরত দিতে পারি। সেটা হলো যে আমি যদি কোথাও যেতে চাই, তাহলে আমি কাজটা কিভাবে শুরু করি? যখন আমার টার্গেট ঠিক হয়ে যায়, তখন কিন্তু প্রথমে আমি একটা পরিকল্পনা করি, তারপরে আমি আমার রসদপত্র ঠিকঠাক করি, তারপর দেখি যে আমি আমার ওখানে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করি, এবং তারপর কিন্তু আমার দৌড়াইতে থাকি। প্রথম দিকে কিন্তু আমার কাজগুলো খুব স্লো হয়, পরে যখন সবকিছু সেট হয়ে যায় তখন কিন্তু আমি খুব ফাস্টার যেতে পারি। সেরকম আমরা বলতে পারি যে 2021 সালের মধ্যে যদি একটা ডিজিটাল বাংলাদেশ করতে হয়, তাহলে এই 2009-10 সালে আমাদের কি করণীয় ছিল? প্রথম করণীয় ছিল যে 2021 সাল পর্যন্ত যে একটা পরিকল্পনা, তাই না? 10-12 বছর কিন্তু, মানে এটা কিন্তু কালকে হবে না, ডিজিটাল বাংলাদেশ কালকে হবে না, কাজে একটা পরিকল্পনার দরকার ছিল। সেটা কিন্তু সরকার করেছে। 2009 সালে আমরা একটা আইসিটি পরিকল্পনা করেছি, যেখানে 306টা অ্যাকশন আইটেম বলা আছে। মানে 10টা বড় এরিয়া আমরা ঠিক করছি, তার মধ্যে 56টাকে স্ট্র্যাটেজিক থিম বলছি, এবং সেখান থেকে প্রত্যেকটার জন্য এই সুন্দর সুন্দর অ্যাকশন আইটেম আমরা ঠিক করেছি, যেগুলো অ্যাচিভ করা যায়। এবং কাজটাকে আমরা কিভাবে ভাগ করছি, আমরা যেমন একটা এক্সাম্পল দেই, যেমন আমরা বলছি যে আমাদের দেশে যেমন যোগাযোগের ক্ষেত্রে আমরা কিন্তু এখনো আসি হলো ট্রেডিশনাল 3G, আমরা কিন্তু আইপি কমিউনিকেশন এখনো যাইনি। মানে সম্প্রতি গিয়েছে, 2009 সালে ছিল না। তখন আমরা ওখানে একটা আইডেন্টিফাই করলাম, একটা অ্যাকশন আইটেম কি হবে, যে আমাদের দেশে আইপি টেলিফোন যেটা
সেটা খুলে দিতে হবে। সো এটা কিন্তু একটা অ্যাকশন আইটেম ছিল, এটা এটা কিন্তু আমরা অ্যাচিভ করে ফেলছি। তো এটা একটা বিষয় ছিল। তারপর আমরা দেখেছি যে আমাদের কি কি ধরনের আইনগত ঝামেলা ছিল, এবং সেখানে আমরা দেখলাম যে আসলে আমাদের দেশে কোনো সাইবার আইন ছিল না এফেক্টিভ। তো সেটাও কিন্তু সংশোধন করে 2006 সালের আইনটাকে সংশোধন করে সে কাজটা করা হয়েছে, এবং ডিজিটাল স্বাক্ষরের যে ব্যাপারটা সেটা কিন্তু চালু করা হয়েছে। একটা উদাহরণ দেই, আমাদের দেশে অনেক দিন ধরে কিন্তু ইন্টারনেটে কেনাকাটা করার সুযোগটা ছিল না। কাজে আমরা প্রথমে আইডেন্টিফাই করেছি ওখানে কিন্তু আইনগত জটিলতা ছিল, সেটা দূর করা হয়েছে গত নভেম্বর মাসে, এবং তারপরে এই জুন মাসের 3 তারিখে কিন্তু প্রথম পেমেন্ট গেটওয়ে চালু হলো। এবং আপনি যদি হিসাব করেন, আপনি যদি আমাকে বলেন যে জানুয়ারির 8 তারিখে গত বছর সংসদ চালু হয়েছে এবং এতদিন লাগলো, কিন্তু প্রথম কাজটা করতে কিন্তু এরকম সময় লাগবেই। কিন্তু এরপরে যে ই কমার্সের বিকাশটা, এটার জন্য কিন্তু আর সরকারের বাকি কাজটা করতে হবে না, বাকি কাজটা জনগণকেই করতে হবে। এই যে আমার মোবাইল ফোন, আমি কিন্তু মোবাইল ফোনে আমার ইলেকট্রিসিটির বিল দিতে পারি, গ্যাসের বিল দিতে পারি, তাই না? আমরা এখন চেষ্টা করছি যে মুক্তিযোদ্ধাদের ভাতাটা এটা যেন মোবাইল ফোনে তার পৌঁছে যায়। রেমিটেন্সের যে টাকাটা আসে বিদেশ থেকে, আমাদের লোকজন যে টাকাটা পাঠায়, সেটা যেন তার বাবার মোবাইলে চলে যায়। এটার যে আইনগত দিকগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা এই 1.5 বছরে কিন্তু সমস্যার সমাধান করেছি, এখন কিন্তু কাজটা শুরু হয়ে গেছে। কাজে এটার এফেক্টগুলো কিন্তু এখন পাওয়া যাবে। কিন্তু তারপরেও যদি আমরা একটু হিসাব করি, তাহলে দেখবো যে বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার কিন্তু অনেক কম। হ্যাঁ, ওইটা আপনি কিভাবে দেখেন যে এটাকে কিভাবে বাড়ানো সম্ভব, এই ব্যবহারটাকে? ব্যবহারটা বাড়ানো সোজা, খুব হিসাব। বাংলাদেশে মোবাইলের ব্যবহার কেন বেশি? দাম কম, সস্তা, আচ্ছা, তাই না? কাজে ইন্টারনেটও আমাদেরকে সস্তা করতে হবে, প্রযুক্তিটা নিয়ে যেতে হবে। এবং এখানে যে এই আমাদের এক সময় ছিল, আমাদের প্রতি মেগাবিট ব্যান্ডউইথের দাম ছিল 84,000 টাকা, এখন সেটা 18,000 টাকা হয়েছে, এবং এই সরকার এসে 33% কমিয়েছে, যেটাকে আরো কমাতে হবে। 10,000, 1 মেগাবিট যদি 10,000-এ নিয়ে যাওয়া যায়, তাহলে হয়তো কিছুটা বাড়বে। আর আরেকটা জিনিস হয়তো আমাদের করতে হবে, যেটার উপর কাজ হচ্ছে এখন, সেটা হচ্ছে যে আমাদের গ্রামে-গঞ্জে কিন্তু আমরা ফাইবার টেনে নিতে পারবো না, অনেক দিন সময় লাগবে। তো ওখানে মোবাইল দিয়ে যত বেশি যাওয়া যায় সেই জিনিসগুলো করতে হবে, এবং সেই জন্য হয়তো 3G লাইসেন্স হয়তো দেওয়া হবে সামনে। বেশি দূর না, আমরা যদি থাইল্যান্ডে যাই বা সিঙ্গাপুরে যাই, সেখানে আমরা দেখবো যে অহরহ ওয়াইফাই এর ব্যবহার হচ্ছে। আমাদের দেশেও যা হচ্ছে, এবং সেটা এতই নগণ্য, সেটা আমরা হিসাব নাই করি। আমাদের দেশে তাহলে কেন ওয়াইফাইটা ব্যবহার হচ্ছে না? দুটো জিনিস ছিল না। একটা হচ্ছে যে ওয়াইফাইটা করার জন্য অনেকের ধারণা ছিল যে এটার জন্য হয়তো একটা নীতিমালা দরকার বা একটা আইন দরকার, কিন্তু আমরা খুব পরিষ্কার করেছি যে আসলে এরকম কিছু নাই, যে কেউ চাইলে শুরু করতে পারে। এবং সেটা করার জন্য কিন্তু আমি নিজে কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যখন ওয়াইফাই জোনটা করা হয়, শাহজালাল ইউনিভার্সিটিতে করা হয়, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে করা হয়, এবং সম্প্রতি আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে করেছি, এগুলো করার সময় আমি নিজে গিয়েছি যে ওটা বলার জন্য যে কোনো আইন কানুন নাই, শুরু করলেই হয়। তো ওই শুরু করার লোকটাকে পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায়। মানে সরকার কিন্তু পরিকল্পনা করে বলেছে যে 2013 সালের মধ্যে আমরা কিন্তু এসএসসি লেভেলে বাধ্যতামূলক আইটি শিক্ষা করব। সেটা করতে হলে কি লাগবে? এখন একটা গ্রামে যদি ধরেন, গ্রামে আপনার শিক্ষিত টিচার লাগবে এবং সেখানে কম্পিউটারটা থাকতে হবে। হ্যাঁ, এটা তো মানে লেজিসলেশনে আছেও যে তৃণমূল পর্যায়ে যে কানেক্টিভিটি প্রদান। তো কাজেই ওই কাজটা কিন্তু সরকার শুরু করেছে। আমি জানি না, হয়তো আপনি জানেন কিনা, যে এই বছরে আমরা 1400 স্কুলে, প্রত্যেক উপজেলায় কমপক্ষে 2টা স্কুল, এভাবে 1400 স্কুলে কিন্তু ল্যাব করা হচ্ছে, যেটা এই জুন জুলাই মাসের মধ্যে শেষ হবে, এবং প্রত্যেকটা ল্যাবে 5টা করে কম্পিউটার থাকবে। এটা হচ্ছে তৃণমূলে। আবার এগুলাকে যেন সেন্ট্রালাইজ ঢাকার থেকে কন্ট্রোল করতে না হয়, সেজন্য আবার 64টা জেলাতে প্রত্যেক জেলায় 3টা করে আবার বড় আকারের ল্যাব করা হয়েছে, যেখানে 16টা কম্পিউটার আছে, এবং ওখানে একজন আলাদা করে কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট শিক্ষককেও আমরা দিয়েছি, যে কিনা উপজেলায় এই কাজগুলো করতে পারবে। তো এই শিক্ষার ক্ষেত্রে কিন্তু ওটুকু দিয়ে হবে না, কিন্তু আমাদের 18,000 স্কুল, 82,000 প্রাইমারি স্কুল, এই সব জায়গায় কিন্তু আমাদের যেতে হবে, এবং সেই জন্য কিন্তু আমাদের শিক্ষকদেরকে তৈরি করতে হবে। এবং সরকার একটা চেষ্টা করছে, সেটা হচ্ছে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম তো আছেই, তার সঙ্গে আমরা ইন্টেলের সঙ্গে কথা বলছি, মাইক্রোসফটের সঙ্গে কথা বলছি, যে তাদের যে টিচিং শিক্ষকদেরকে তৈরি করার যে প্রোগ্রামগুলো, সেগুলোর সঙ্গে আমরা যুক্ত হয়ে কাজ করতে পারি। আর সাহসী পদক্ষেপটা কি বলছিলেন? সাহসী পদক্ষেপটা আমি বলি যে, যেমন মনে করেন আপনার এই আমরা যদি শুধু শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কথাটা ভাবি, শাহজালাল বিশ্ববিদ্যালয় কিন্তু দেশের মধ্যে প্রথম ফাইবার অপটিক ক্যাম্পাস করেছে, তাই না? এবং সেটা কেন বুয়েট করে না? কারণ ওখানে একজন সাহসী লোক ছিল, ওনার নাম প্রফেসর জাফর ইকবাল। উনি ওখানে ওয়াইফাই করেছেন, কারোর সঙ্গে আলাপ করেন, উনি দেখেছেন এটা আইনসঙ্গতভাবে করা যায়, উনি করে ফেলছেন।